আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। অনলাইন ক্লাসে আজ আমি যুক্ত হয়েছি বিবিএ তৃতীয় বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগের ব্যাংকিং ও বীমা অধ্যায়ের ক্লাস নিয়ে। আর তোমাদের সঙ্গে আমি আছি ফৌজিয়া মমতাজ, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ। দেখো, আজ আমরা বীমার প্রিমিয়াম এবং দাবি নির্ণয় বা নির্ধারণ এই অধ্যায়টি আলোচনা করব। ঠিক আছে, তাহলে অধ্যায়টা হলো যে বীমার প্রিমিয়াম এবং দাবি নির্ণয় বা নির্ধারণ। আজকে আমি এই অধ্যায়ের সম্পূর্ণ না, জীবন বীমার মৃত্যুহার পঞ্জি, মৃত্যুহার পঞ্জির বৈশিষ্ট্য, মৃত্যুহার পঞ্জির গঠন প্রণালী কিভাবে করা হয়, প্রিমিয়াম কি, জীবন বীমার প্রিমিয়াম নির্ধারণের পদ্ধতি উপসমূহ এবং জীবন প্রিমিয়াম নির্ধারণের যে শর্তগুলো আছে বা যে উপাদানগুলো প্রভাবিত করে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমরা প্রথমেই দেখি মৃত্যুহার পঞ্জিটা কি। মৃত্যুহার পঞ্জি হলো এমন একটি তালিকা যেখানে একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বয়সের লোকের প্রতি হাজারে সম্ভাব্য মৃত্যুর সংখ্যা উপস্থাপন করা হয়। সাধারণত দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে এই তালিকা প্রণয়ন করা হয় বলে এটিকে বিজ্ঞান ভিত্তিক এবং যুক্তিযুক্ত তালিকাও বলা যায়। এই তালিকার মাধ্যমে বীমাকারী প্রতিষ্ঠানকে কোনো এলাকায় নির্দিষ্ট বয়সের লোকদের প্রতি হাজারে সম্ভাব্য মৃত্যুর হার নির্ণয় করতে পারে এবং সে অনুসারে ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন করতে সক্ষম হয়। এখন আমার মৃত্যুহার পঞ্জিটা আমার কেন দরকার হচ্ছে? কারণ জীবন বীমার একক প্রিমিয়াম এবং বার্ষিক প্রিমিয়াম নির্ধারণ ক্ষেত্রে বা জীবন বীমার প্রিমিয়াম নির্ধারণের ক্ষেত্রে আমার মৃত্যুহার পঞ্জিটা জানাটা জরুরি। আমাদের জানাটা জরুরি, যার জন্য আমার জীবন বীমার ক্ষেত্রে মৃত্যুহার পঞ্জিটা আসছে। তাহলে এটি একটি নির্দিষ্ট বয়সের জনগোষ্ঠীর উপর লিপিবদ্ধ অতীতের পর্যবেক্ষণ ফল। ঠিক আছে, তাহলে সংগ্রহ আমরা কি পাই? এটি নির্দিষ্ট বয়সের জনগোষ্ঠীর উপর লিপিবদ্ধ অতীতের পর্যবেক্ষণের ফল। এর মাধ্যমে নির্দিষ্ট বয়সে নির্দিষ্ট সংখ্যক মানুষ হতে পরবর্তী প্রতি বছরে, খেয়াল করবা, পরবর্তী প্রতি বছরে হাজার প্রতি মৃত্যু ও জীবিতের হার বের করা হয় এই মৃত্যুহার পঞ্জি আলোকেই। এর মাধ্যমে ঝুঁকি নির্ণয় করা হয় এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে হয়। সুতরাং যে তালিকার মাধ্যমে অতীত অভিজ্ঞতার ভিত্তিতে একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বয়সের লোকদের প্রতি হাজারে মৃত্যুর সংখ্যা সম্বন্ধে অনুমান করা যায় তাকেই মৃত্যুহার পঞ্জি বলা হয়ে থাকে। এই হলো মৃত্যুহার পঞ্জি। এখন দেখো, এই মৃত্যুহার পঞ্জির কি কি ধরনের বৈশিষ্ট্য বা উপাদানগুলো থাকতে পারে। প্রথমে বলেছি আমরা কি, জীবন বীমায় মৃত্যুহার পঞ্জির মাধ্যমে নির্দিষ্ট বয়সের লোকদের প্রতি হাজারে মৃত্যুর সম্ভাবনা বা মৃত্যুজনিত ঝুঁকির পরিমাণ জানা যায়। তাহলে এখন দেখো এগুলো বৈশিষ্ট্য। প্রথমে দেখো নির্দিষ্ট বয়স থাকে এখানে, নির্দিষ্ট বয়স থেকে গণনা শুরু। মৃত্যুহার পঞ্জি তৈরিতে ন্যূনতম একটা বয়সকে বিন্দু হিসেবে ধরে নেয়, সেখান থেকে পরবর্তী প্রতি বছরই মৃত্যুর হার নির্ণয় করা হয়। প্রথমে আমি একটা বয়সকে ধরে নিব, তারপর সেখান থেকে পরবর্তী প্রতি বছর মৃত্যুর হার নির্ণয় করা হয় এবং তার দীর্ঘ বয়স সাধারণত 100 বছর পর্যন্ত নির্ণয় করা হয়। আজীবন বীমার প্রয়োজনে দীর্ঘ সময় হিসেবে আনতে হয়, আজীবন বীমার প্রয়োজনে দীর্ঘ সময় হিসেবে আনতে হয়। তারপর দেখো নির্দিষ্ট বয়সের ব্যক্তি বর্গের উপর পর্যবেক্ষণ।
মৃত্যুহার পুঞ্জির একটি প্রধান বৈশিষ্ট্য হলো এক্ষেত্রে নির্দিষ্ট বয়সের লোকদের উপর পর্যবেক্ষণ চালানো হয় এবং এই ধরনের পর্যবেক্ষণের মাধ্যমে মৃত্যুর হার বের করা হয়। তাহলে এখানে বারবারই কিন্তু নির্দিষ্ট বয়সটা আসতেছে, ঠিক আছে? তাহলে আমার বারবার নির্দিষ্ট বয়সটা এসেছে, তো এক্ষেত্রে নির্দিষ্ট বয়সের লোকদের উপর পর্যবেক্ষণ চালানো হয় এবং সেটার আলোকে তার মৃত্যুর ঝুঁকিটা বা মৃত্যুর হারটা বের করা হয়। বয়স হিসেবে কাছাকাছি সময়কে হিসাবভুক্তকরণ। মৃত্যুহার পঞ্জিতে প্রকৃত বয়স হিসেবে ধরে তা সম্পূর্ণ করা সম্ভব নয়, তাই এটি তৈরিতে কাছাকাছি একটা বয়সকে শ্রেণী অন্তর্ভুক্ত করা হয়। ঠিক আছে, মানে যে বয়সকে ধরবো তার কাছাকাছি কোনো একটা একটা বয়সকে ধরা হয়, একেবারে দিন মাস ওইভাবে না। আচ্ছা আমি একটু যদি বলি, মনে করো 20 বছর একদিন থেকে 5 মাস 29 পর্যন্ত, 20 বছরের মধ্যে মানে 6 মাসের আগ পর্যন্ত, এবং 20 বছর 6 মাস থেকে 21 বছর 5 মাস 29 দিন তো 21 বছরের মধ্যে ফেলা হয়, মানে 6 মাসের উপর গেলেই আমি পূর্ণ একটা সংখ্যা ধরে নিব বা পূর্ণ একটা সংখ্যার মধ্যেই থাকবে। তারপর দেখো হাজার প্রতি বার্ষিক হার নির্ণয়। মৃত্যুহার পঞ্জি নির্ণয়ে ন্যূনতম নির্দিষ্ট বয়স থেকে প্রতি বছর প্রতি হাজারে মৃত্যুর হার নির্ণয় করা হয়। অন্যান্য ক্ষেত্রেও সাধারণভাবে শতকরা হার বের করা হলেও মৃত্যুহার পঞ্জি তৈরিতে দেখা যায় 100 জনের মধ্যে মৃত্যুর পরিমাণ খুবই কম হয়ে থাকে বা কেউ মারা নাও যেতে পারে। তাই ভগ্নাংশ এড়ানোর জন্য প্রতি বছরই মৃত্যুর হারকে হাজারে নির্ণয় করা হয়, সুবিধার জন্যই করা হয়ে থাকে। ভবিষ্যৎ অনুমানের পরিসংখ্যানিক ভিত্তি। মৃত্যুহার পঞ্জি তৈরির মুখ্য উদ্দেশ্য হলো নির্দিষ্ট বয়স আবারও আসছে, নির্দিষ্ট বয়স ও শ্রেণীর মানুষের মৃত্যুহার সম্পর্কে পরিসংখ্যান তুলে ধরে ঝুঁকি নির্ণয় সহজতর করা। আমি আবার বলছি, নির্দিষ্ট বয়স এবং একই শ্রেণীর মানুষের মৃত্যুর হার সম্পর্কে পরিসংখ্যান তুলে ধরে ঝুঁকি নির্ণয় সহজতর করা। তাহলে আমি ভবিষ্যৎ অনুমানের পরিসংখ্যানিক ভিত্তিটা পেয়ে যাব। মৃত জীবিত উভয়ের হার প্রকাশ। মৃত্যুহার পঞ্জিতে নির্দিষ্ট বয়স ও শ্রেণীর লোকের হাজার প্রতি মৃত্যুর হার বের করার পাশাপাশি জীবিতেরও হার বের করা হয় যায়। এরূপ করার কারণ হলো যাতে নির্দিষ্ট বয়স ও শ্রেণীর লোকদের নিকট থেকে প্রতি বছর কি পরিমাণ প্রিমিয়াম পাওয়া যাবে তার পরিমাণ নির্ণয় করা যায়। ঠিক আছে, এই ছিল মোটামুটি আমার মৃত্যুহার পঞ্জির বৈশিষ্ট্য। এখন আমরা যাব গঠন প্রণালীর দিকে। ঠিক আছে, মৃত্যুহার পঞ্জি গঠন প্রণালী বলতে কি বুঝি? দেখো, মৃত্যুহার পঞ্জির গঠন প্রণালী, এই পঞ্জি প্রতিটা নির্দিষ্ট বয়সে হাজার প্রতি মৃত্যুর হারকে দীর্ঘমেয়াদে তালিকাভুক্ত করে। হাজার প্রতি নির্দিষ্ট বয়স থাকবে, হাজার প্রতি নির্ণয় করা হয় এবং এটা দীর্ঘমেয়াদে তালিকাভুক্ত করে। এতে যে কোনো সময় কোনো বয়স ও শ্রেণীর মৃত্যু সম্পর্কে ধারণা পাওয়া যায়। এই কারণে দীর্ঘ পর্যবেক্ষণ ও সতর্ক রেকর্ডের মাধ্যমে একটি বীমা প্রতিষ্ঠান মৃত্যুর হার পঞ্জি তৈরি করে থাকে। একটা বীমা প্রতিষ্ঠান যত বেশি সংখ্যক ব্যক্তিকে এরূপ পর্যবেক্ষণের আওতায় আনতে পারে, তাদের উপর মৃত্যুহার পঞ্জি তত বেশি গ্রহণযোগ্য করা যায়। এখানে দেখো, মৃত্যুহার পঞ্জির দুটি উপায়ে গঠন করা যায়। একটা হলো যে নির্দিষ্ট বয়সে বীমা গ্রহীতার শ্রেণীর মৃত্যুহার পঞ্জি, আরেকটা হলো যে একটা নির্দিষ্ট বয়স, বারবার আমরা নির্দিষ্ট বয়সের কথা বলে আসছি। আরেকটা হলো একাধিক বয়ক্রমের একাধিক শ্রেণীর বীমা গ্রহীতার মৃত্যুহার পঞ্জি, মানে এখানে একাধিক বয়সক্রমের বিভিন্ন পেশার বা বিভিন্ন শ্রেণীর বীমা গ্রহীতার মৃত্যুহার পঞ্জি নির্ণয় করতে হবে। আচ্ছা, আমরা এখন দেখি একটা নির্দিষ্ট বয়সী বীমা গ্রহীতা শ্রেণীর মৃত্যুহার পঞ্জি। এক্ষেত্রে বীমা কোম্পানি কর্তৃক একটি নির্দিষ্ট বয়সের বীমা গ্রহীতা শ্রেণীকে পঞ্জির অন্তর্ভুক্ত করা হয়। অতঃপর একটু খেয়াল করবা লেখা কথাগুলো। এক্ষেত্রে বীমা কোম্পানি কর্তৃক একটি নির্দিষ্ট বয়সের বীমা গ্রহীতা শ্রেণীর পঞ্জির অন্তর্ভুক্ত করা হয়। অতঃপর তাদের উপর সতর্ক পর্যবেক্ষণ করে
প্রতি বছরই মৃত্যুর সংখ্যা লিপিবদ্ধ করা হয়। পরবর্তী বছরের শুরুতে যারা জীবিত ছিল তাদের দিয়ে শুরু করে আবার যাদের ওই বছরে মৃত্যু হলো তাদের সংখ্যা লিপিবদ্ধ করে। পরবর্তী বছর আবার অবশিষ্ট জীবিতদের সংখ্যা দিয়ে শুরু করা হয়। এভাবে একটা নির্দিষ্ট বয়সে বীমা গ্রহীতা শ্রেণীর মৃত্যুর পঞ্জি বের করা হয়। এখানে একটু খেয়াল করলে দেখা যাবে আমার এখানে 5টা বছর দেওয়া আছে। বীমাকৃত ব্যক্তিদের বয়স আছে কি 25, 26, 27, 28, 29। আর জীবিত ব্যক্তিদের সংখ্যা আছে 1,99,700, 99,300, 98,800, 98,200। একদম প্রত্যেকটা বছরে আলাদা আলাদা পাবে। এখন মৃত ব্যক্তির সংখ্যা কত দেওয়া আছে আমার এখানে বিভিন্ন পর্যায়ে দেওয়া আছে 300, 400, 500, 600, 700। তাহলে মৃত্যুর আমি কিভাবে বের করব? খেয়াল করবা নির্দিষ্ট বয়সে মৃত্যুর সংখ্যা, নির্দিষ্ট বয়সে মৃত্যুর সংখ্যা কি দিয়ে ভাগ করব? শুরুতে যত জীবিতের সংখ্যা ছিল সেটা দিয়ে, শুরুতে যত জীবিতের সংখ্যা ছিল সেটা দিয়ে। ঠিক আছে, মৃত্যুর হার হলো আমার নির্দিষ্ট বয়সে বছরে মৃত্যুর সংখ্যা। 300কে আমি ভাগ করবো কত দিয়ে? 1 লাখ টাকা, সরি 1 লাখ যে সংখ্যাটা জীবিত ব্যক্তিদের সেটা দিয়ে ভাগ করবো। তাহলে আমার 0.003 আসছে। এভাবে আমরা প্রতিটাকে ভাগ করে দেখিয়ে দিতে পারি। আমার 300 ডিভাইড বাই 1 লাখ জীবিত সংখ্যা কত? তার কত আসবে আমার 0.003। এভাবে আমার 400কে 99,700, তাহলে আসছে আমার 0.004। এভাবে আমার প্রতিটাকে ওই বছর শুরুতে যা ছিল সেই জীবিত সংখ্যা দিয়ে ভাগ করব। মানে মৃত্যুর সংখ্যাকে ভাগ করতে হবে জীবিত সংখ্যা বছরের শুরুতে যা ছিল। তাহলে 500 0.05, মানে 500কে আমি 1 লাখ দিয়ে ভাগ করলে এটা আসছে। আবার 600কেও 1 লাখ টাকা দিয়ে, সরি 1 লাখ টাকা না, 1 লাখ সংখ্যাটা জীবিত সংখ্যা কত ছিল আমার প্রথমে বছরের শুরুতে? 1 লক্ষ। তো প্রত্যেকটা মৃত ব্যক্তির সংখ্যাকে আমার ভাগ করতে হবে কত দিয়ে? 1 লক্ষ দিয়ে। তাহলে আমার মৃত্যুর হারটা বের করতে পারছি এবং জীবিতদের হারও এখানে বের করা যাবে। এখানে হবে বছর শেষে জীবিতদের সংখ্যা এবং ভাগ কি হবে বছর শেষে, দুটো একই রকম হয়ে গেছে। এখানে একটু বছরের শুরুতে হবে, এখানে ডিভাইড বাই বছরের শুরুতে জীবিতদের সংখ্যা। ঠিক আছে, এবার আমরা দেখি একাধিক বয়ক্রম একাধিক শ্রেণীর বীমা গ্রহীতার মৃত্যুহার পঞ্জি। একটি নির্দিষ্ট বয়ক্রমের একটা নির্দিষ্ট শ্রেণীর বীমা গ্রহীতার মৃত্যুহার পঞ্জি প্রণয়নের যে দীর্ঘমেয়াদী পর্যবেক্ষণের প্রয়োজন হয় এবং তাতে যে সকল আনুষঙ্গিক সমস্যা দেখা দেয় তা কাটিয়ে ওঠার জন্যই কিন্তু একাধিক বয়ক্রমের একাধিক শ্রেণীর মৃত্যুহার পঞ্জিটা প্রস্তুত করা হয়ে থাকে। এতে বীমা কোম্পানি একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বয়সে যে পরিমাণ বীমা গ্রহীতাকে পায় তাদেরকে একটা গ্রুপ বিবেচনা করে ওই বছরে তাদের মৃত্যুহার বের করে। এভাবে বয়ক্রম অনুযায়ী প্রতি বছর গ্রুপ নির্দিষ্ট করে তাদের মৃত্যুহার রেকর্ড করা হয়। এরপর শেষ দিকে যে নির্দিষ্ট বয়সের একটা গ্রুপকে গ্রুপ বিবেচনা করা হয়। এখানে দেখো আমার বয়স দেয়া আছে 35, 36, 37, 38, 39। বীমা গ্রহীতার সংখ্যা দেওয়া আছে 10,000, 12,000, 15,000, 13,000, মানে বিভিন্ন বয়সের বীমা গ্রহীতাদের সংখ্যা দেওয়া আছে এবং বার্ষিক মৃত্যু সংখ্যা দেওয়া আছে আমার 100, 150, 250, 200, 400। ঠিক আছে, তাহলে 1000 প্রতি মৃত্যু হার কত হবে আমার? 100, 1000, তাহলে 100, 10,000 হলে আমার 10 আসছে। তারপর আমার 150,
12,000। তারপর আসছে আমার হাজার প্রতি মৃত্যু হার 12.50। ঠিক আছে, তাহলে এখানেও সব হাজার প্রতি আমার মৃত্যু হার। আমি 100-কে 10 দিয়ে ভাগ করে তারপর 1000 দিয়ে গুণ করলে কিন্তু আমার হাজার প্রতি মৃত্যু হারটা বেড়ে যাবে। ঠিক সেভাবে 400-কে করি আমরা, 400 ভাগ 16,000 মাল্টিপ্লাই 1000, কত আসছে আমার 25। ঠিক আছে, এটা আমার সবটাই বের করেছি আমি মৃত্যু হারটা, হাজার প্রতি মৃত্যুর হার। তো হাজার প্রতি জীবিত হার কত বের হবে? আমি যদি 36 বছর বয়সেরটা ধরি, তাহলে ওখানে হাজার মৃত্যু কত বের হচ্ছে? 12.50। তো 1000 থেকে বিয়োগ 12.50 কত আসছে আমার? 987.50। মানে ওই মৃত্যু হারটাকে আমি হাজার থেকে বিয়োগ করলে যেটা পাচ্ছি সেটাই আসছে আমার হাজার প্রতি জীবিতের হার। এভাবেই বয়সের আগে পরে এভাবে প্রতি বছরকে এক একটা গ্রুপ করে এই হিসাব করলে দীর্ঘ সময় একটা মৃত্যু হার পঞ্জি তৈরি করা সম্ভব হয়। এবং তখন আমরা বলতে পারি যে এই বয়সের এই সংখ্যাতে হাজার প্রতি মৃত্যু হার এত হয়ে থাকে সাধারণত, বা জীবিত হার এত হয়ে থাকে। ঠিক আছে, এটা হলো যে আমার মৃত্যু হার পঞ্জির গঠন প্রণালী। তারপর আমরা চলে আসছি প্রিমিয়াম। প্রিমিয়াম কি? প্রিমিয়াম ইংরেজি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে স্যালামি বা চাঁদা বা কিস্তির অর্থ। এই শব্দটির ব্যবহার বিভিন্ন ধরনের। সাধারণ অর্থে প্রিমিয়াম বলতে নির্দিষ্ট পরিমাণ অর্থকে বোঝায়, যা বীমাকারীকে বীমা গ্রহীতা কর্তৃক একটা নির্দিষ্ট মেয়াদের জন্য প্রদান করা হয়। বিনিময়ে বীমাকারী ওই মেয়াদের জন্য বীমা গ্রহীতার জীবন বা সহায় সম্পদের ক্ষতি ঝুঁকি বহন করে। অর্থাৎ নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে বীমাকারী বীমা গ্রহীতার জীবনের কোনো ক্ষতি হলে বা নির্দিষ্ট মেয়াদ শেষে নির্দিষ্ট পরিমাণ অর্থ মুনাফা সহ ফেরত দিচ্ছে। তাহলে এটাই হচ্ছে প্রিমিয়াম। অর্থাৎ আমরা কি বলতে পারি, বীমা গ্রহীতার জীবন ও সম্পদের ঝুঁকি বহন করার দায়িত্ব বীমাকারীর উপর ন্যস্ত হয়। বিনিময়ে বীমা গ্রহীতা বীমাকারীকে নির্দিষ্ট কিস্তিতে বা একবারে যে অর্থ প্রদান করে তাকে আমরা প্রিমিয়াম বলছি। এখন আমরা দেখি জীবন বীমার প্রিমিয়াম নির্ধারণের পদ্ধতি বা উপায় সমূহ। এখানেও আমাদের 3টা পদ্ধতি আছে: নিরূপণ পদ্ধতি, স্বাভাবিক প্রিমিয়াম পরিকল্পনা এবং সুষম প্রিমিয়াম পরিকল্পনা। দেখো নিরূপণ পদ্ধতিটা কি? প্রিমিয়াম নির্ণয়ের এই ব্যবস্থা জীবন বীমার প্রাথমিক অবস্থায় প্রচলিত ছিল। প্রথম দিকে নিরূপণ পদ্ধতিটা প্রচলিত ছিল। এই ব্যবস্থায় বিভিন্ন বীমা গ্রহণেচ্ছুক ব্যক্তিবর্গ একত্রিত হয়ে সমবায় সংস্থা গড়ে তুলত এবং সংস্থার কোনো সদস্যের মৃত্যু হলে প্রিমিয়ামের প্রশ্ন উঠত। কোনো সদস্যের মৃত্যুর পর জীবিত সদস্যরা একত্রে বসে নির্ণয় করত তার পরিবারকে কি পরিমাণ আর্থিক সাহায্য দেয়া যায়। তখন জীবিত সদস্যদের মধ্য থেকে সেই অর্থ সমানভাবে আদায় করা হতো। প্রিমিয়ামের এই পদ্ধতিকেই বলা হচ্ছে যে নিরূপণ পদ্ধতি। কিন্তু এটা তো বেশি দিন চলেনি, কেননা এই পদ্ধতিতে প্রিমিয়াম পরিশোধের পরিমাণ মৃত্যুর সংখ্যার উপর নির্ভরশীল ছিল। এতে বছরে কতবার প্রিমিয়াম দিতে হবে তা পূর্বাহ্নে জানার উপায় ছিল না। মানে লোকজন মরবে, তারপর তাদের সংখ্যার উপর নির্ভর করে এই প্রিমিয়ামটা নির্ধারণ করা হতো। তারপর দেখো প্রত্যেকের নিকট থেকে সমহারে প্রিমিয়াম আদায় করা হতো। এতে বয়সের কোনো তারতম্য বিচার করা হতো না। মানে যে কোনো বয়সে, আমার 20 বছর বয়সের জন্য যেটা নির্ধারণ করা হতো 15 বছর বয়সের জন্য সেটা নির্ধারণ করা হতো। সাধারণত 20 বছর মৃত্যুর ঝুঁকিটা সাধারণত একটু কম থাকে, 15 বছরের মৃত্যুর ঝুঁকিটা বেশি থাকে, কিন্তু এই ক্ষেত্রে এই ঝুঁকিটা বিবেচনা করা হতো না। তার জন্য বয়সের কোনো তারতম্য বিচার করা হতো না। আর বর্তমান সিদ্ধান্ত এই ধরনের পদ্ধতিটা অচল হয়ে গেছে। যুবক শ্রেণীর সদস্যগণ নিজেদের অসুবিধার কথা চিন্তা করে অনেক সময় বৃদ্ধদের উপর প্রিমিয়ামের বোঝা চাপিয়ে দিত এবং সীমিত সমিতি ছেড়ে চলে যেত। এতে সমবায়ের কার্যক্রম
ব্যাহত হতো। তারপর দেখো স্বাভাবিক প্রিমিয়াম পরিকল্পনা। বীমাকৃত জীবনসমূহের মৃত্যুর উপর ভিত্তি করে এই পরিকল্পনা প্রণয়ন করা হয় বা তৈরি করা হয়। তাহলে আমার কি বীমাকৃত জীবনসমূহের মৃত্যুহারের উপর ভিত্তি করে এই পরিকল্পনা প্রণয়ন করা হয়। এই পরিকল্পনা অনুযায়ী মৃত্যুহারের বৃদ্ধির সাথে প্রিমিয়ামের হারও বৃদ্ধি পেয়ে থাকে। আবার বলছি, এই পরিকল্পনা অনুযায়ী মৃত্যুর হারের বৃদ্ধির সাথে প্রিমিয়ামের হারও বৃদ্ধি পেয়ে থাকে, কারণ সময় অতিক্রান্ত হবার সাথে সাথে বীমাকৃত ব্যক্তিদের মৃত্যু সংখ্যা বাড়তে থাকে, ফলে বীমা কোম্পানির উপর দাবি পূরণ করার দায়িত্ব বেড়ে যায়। যেটাই হোক, সাধারণত নির্দিষ্ট বছরের স্বাভাবিক প্রিমিয়াম নির্ণয় সূত্র হলো মৃত্যুর সংখ্যা বীমাকৃত অর্থের পরিমাণ কি দিয়ে ভাগ দিব, জীবিত বীমাগ্রহীতার সংখ্যা দিয়ে। আমি আবার বলছি, মৃত্যুর সংখ্যা, কত মৃত্যু হচ্ছে সেটার সংখ্যা, বীমাকৃত অর্থের পরিমাণ, কত বিমাটা করা হয়েছে সেটাকে ভাগ করব জীবিত বীমাগ্রহীতার সংখ্যা দিয়ে। তো এই পরিকল্পনা অনুসারে প্রিমিয়াম অগ্রিম নির্ণীত হয় এবং বছরের শুরুতে তা আদায় করা হয়। মানে এইটাও, এই পদ্ধতিটা আরম্ভ হওয়ার সময় কি দেখা যাচ্ছে, প্রিমিয়ামটা আমরা অগ্রিম নির্ণীত করতে পারছি, একদম অগ্রিম আদায় করাও যাচ্ছে। এই পদ্ধতিতে বিভিন্ন বয়সে বীমা গ্রহীতাদের জন্য বিভিন্ন হারের প্রিমিয়ামের ব্যবস্থা করা হয়। বীমা গ্রহণকালে বীমা গ্রহীতার বয়সের উপর ভিত্তি করে প্রিমিয়ামের তারতম্য ঘটে, মানে ঝুঁকির উপর নির্ভর করে প্রিমিয়ামের তারতম্য ঘটে থাকে। এক্ষেত্রে কিছু অসুবিধা বা দুর্বলতা দেখা যায়। সাধারণত এই পদ্ধতিতে বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে প্রিমিয়ামের হারও বৃদ্ধি পায়, কিন্তু বৃদ্ধ বয়সে বা অবসর জীবনে বাড়তি হারে প্রিমিয়াম পরিশোধ করা অসুবিধাজনক সাধারণত হয়ে থাকে, পড়ন্ত বয়স, অবসর চলে গেছে সেজন্য। প্রতি বছর বাড়তি হারে প্রিমিয়াম দিতে হয় বিধায় অনেকের পক্ষে তা দেয়া সম্ভব হয় না। এক্ষেত্রে উদ্বৃত্ত সৃষ্টির সুযোগ কম থাকে। তাহলে আমার দুটো পদ্ধতি গেল, একটা হলো নিরূপণ পদ্ধতি, একটা হলো স্বাভাবিক প্রিমিয়াম পরিকল্পনা, আরেকটা হচ্ছে আমার সুষম পরিকল্পনা, মানে প্রিমিয়াম পরিকল্পনা। স্বাভাবিক প্রিমিয়াম পরিকল্পনার অসুবিধা সমূহ দূর করার জন্যই এই সুষম পরিকল্পনা আবিষ্কার করা হয়েছে, মানে সুষম প্রিমিয়াম পরিকল্পনা আবিষ্কার করা হয়েছে। এই পরিকল্পনা অনুসারে প্রত্যেক বছর একই পরিমাণের টাকা প্রিমিয়াম হিসেবে দিতে হয়। এর ফলে বীমাপত্র চলার প্রথম কয়েক বছর বীমা গ্রহীতাকে বেশি পরিমাণ টাকা দিতে হয়, যা বীমা কোম্পানির কাছেও বীমার খরচ থেকে বেশি হয়। এই অতিরিক্ত অর্থ একটা বিশেষ তহবিলে জমা রাখা হয়। পরবর্তী বছরগুলোতে আবার সেটা কি করা হয়, বীমা কোম্পানি বীমার খরচ অপেক্ষা কম টাকা আদায় করে। এক্ষেত্রে অতিরিক্ত খরচের টাকা উক্ত তহবিল থেকে নিয়ে আসা হয়, এবং এই পদ্ধতির সুবিধা হলো তহবিলের টাকা কোম্পানির অফিসে অলসভাবে পড়ে থাকে, এটা কোথাও বিনিয়োগ করতে পারে। ঠিক আছে, এই হলো আমার প্রিমিয়াম নির্ধারণের, জীবন বীমার প্রিমিয়াম নির্ধারণের পদ্ধতি বা উপায়। নির্ভুল পদ্ধতি, স্বাভাবিক প্রিমিয়াম পরিকল্পনা এবং সুষম প্রিমিয়াম পরিকল্পনা, এই তিনটে আলোকে জীবন বীমার প্রিমিয়াম নির্ধারণ করা হয়। এরপর আসছে আমরা জীবন বীমার প্রিমিয়াম নির্ধারণে প্রভাব বিস্তারকারী উপাদান বা শর্তাবলীতে। মানে কি কি উপাদানের উপর ভিত্তি করে অ্যাকচুয়ালি কোন বয়সের বা নির্দিষ্ট বয়সের বা বয়স কত হচ্ছে তার উপর কাদের প্রিমিয়াম কি ধরনের হবে সেটাই হলো এখানে আলোচ্য বিষয়। দেখো, বীমা গ্রহীতাদের নিকট থেকে গৃহীত প্রিমিয়ামই হলো বীমা কোম্পানির লাভ। এই লাভের উপর ভিত্তি করে বীমা কোম্পানি টিকে থাকে। সুতরাং সঠিকভাবে প্রিমিয়ামের হার নির্ধারণ ও ধার্যকরণের উপর প্রতিষ্ঠানের উন্নতি অবনতি নির্ভর করে। জীবন বীমার প্রিমিয়াম নির্ধারণের যে সকল উপাদান প্রভাব বিস্তার করে সেগুলো হলো প্রস্তাবিত বীমাকৃত পরিমাণ, অর্থাৎ বীমাকৃত অর্থের পরিমাণের উপর ভিত্তি করে বীমার প্রিমিয়াম নির্ধারণ করা হয়। তাই প্রস্তাবিত বীমাকৃত অর্থের পরিমাণ কত প্রিমিয়াম নির্ধারণের সময় তা অবশ্যই বিবেচনা করতে হবে, কেননা বীমাকৃত অর্থের পরিমাণ কম হলে স্বাভাবিকভাবে প্রিমিয়ামের হারটা বেশি হবে। বীমাকৃত অর্থের পরিমাণ কম হলে প্রিমিয়ামের হারও কম হবে।
আর অর্থের পরিমাণটা বেশি হলে বেশি হবে, মানে আমি কত টাকার বীমাটা করছি সেটার উপর ভিত্তি করে আমার বিমাকৃত প্রিমিয়ামের পরিমাণটা নির্ধারণ করা হবে। তারপর আসছে আমার বীমাপত্রের মেয়াদ। বীমাপত্রের মেয়াদের উপর প্রিমিয়ামের হার নির্ভর করে। দীর্ঘদিনের বীমার জন্য প্রিমিয়ামের হার তুলনামূলকভাবে কম হয়, মানে দীর্ঘদিন যদি দিতে থাকি তাহলে কম হবে। আবার স্বল্প মেয়াদে মানে স্বল্প সময়ের জন্য করছি তখন আবার প্রিমিয়ামের হারটা বেশি হবে। তারপর হচ্ছে কি ধরনের ঝুঁকিগুলো সাধারণত দেখা যায়। নিজের ক্ষতির ঝুঁকি অন্যের কাঁধে দেয়ই পদ্ধতি হলো বীমা। বীমা কোম্পানিগুলোকে নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে অন্যের জীবন বা সম্পদের ঝুঁকি বহন করে। সেজন্য ঝুঁকির ধর নির্বাচনে সাধারণত যেগুলো দেখা যায় বা যেগুলো বীমা কোম্পানি দেখে থাকেন সেগুলো হলো যে বীমাকৃত ব্যক্তির বয়স, মৃত্যুর সম্ভাবনা নির্ণয় করার জন্য বীমা গ্রহীতার বয়স বিবেচনা করা হয়। এটি স্বাভাবিক যে একজন যুবকের চেয়ে একজন বয়স্ক লোকের মৃত্যুর সম্ভাবনা বেশি। সুতরাং বীমাকৃত ব্যক্তির বয়সের উপরও প্রিমিয়ামের হার ও কিস্তির পরিমাণ নির্ণয় করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপর আসছে স্বাস্থ্যগত অবস্থা। প্রিমিয়াম নির্ধারণে স্বাস্থ্যগত অবস্থা একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ভগ্ন স্বাস্থ্য সম্পন্ন লোকের মৃত্যুর সম্ভাবনা অন্য যে কোনো লোকের চেয়ে বেশি। তাই ভগ্ন স্বাস্থ্য সম্পন্ন লোকের বীমার প্রিমিয়াম অবশ্যই বেশি হবে। তারপর কি ধরনের পেশার সাথে যুক্ত আছি সেটার উপরও নির্ভর করে প্রিমিয়াম নির্ধারণ করা হয়। কারণ ঝুঁকিপূর্ণ পেশার জন্য প্রিমিয়ামের হার একটু বেশি থাকে, কারণ সেখানে মৃত্যুর ঝুঁকিটাও রয়ে যাচ্ছে বা যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে যাচ্ছে। অপরদিকে নিরাপদ পেশার লোকদের বীমার প্রিমিয়াম তুলনামূলকভাবে কম হয়। পারিবারিক ইতিহাস দেখো। বীমার ঝুঁকি নির্ধারণে বীমাকৃত ব্যক্তির পারিবারিক ইতিহাস পর্যালোচনা করা হয়। অনেক পরিবারেই বংশগত রোগ, কম আয়ু প্রভৃতি দেখা যায়। এক্ষেত্রে প্রিমিয়ামের হারটা একটু বেশি হবে। স্বাস্থ্যসম্মত উন্নত পরিবেশে রোগ ব্যাধি থেকে নিরাপদে থাকা যায় এবং দুর্ঘটনা কম ঘটে। এজন্য বাসস্থানটাও জরুরি। অপরদিকে যদি নোংরা পরিবেশ, ঝুঁকিপূর্ণ পরিবেশে বাসস্থান হয় তাহলে রোগ ব্যাধির আশঙ্কা বেশি হয়ে থাকে। তাই এ সকল ক্ষেত্রে প্রিমিয়াম হারটা বেশি হয়ে থাকবে। তারপর দেখো শিক্ষা ও জীবনযাত্রার মান। বীমাকারী শিক্ষিত হলে স্বাস্থ্যসম্মত উন্নত জীবনযাপন করলে রোগ ব্যাধি কম হয় এবং মৃত্যুর ঝুঁকি কম থাকে। এই সকল ক্ষেত্রেও প্রিমিয়াম হারটা কম হবে। বীমা পত্রের ধরনটা কি ধরনের সেটাও খেয়াল রাখতে হবে আমাদের। বীমা পত্রের ধরনের উপরও প্রিমিয়াম হার নির্ভর করে। যেমন মেয়াদি বীমা পত্রের তুলনায় আজীবন বীমা পত্রের প্রিমিয়ামের হার কম। আবার দ্বিবিধ, ত্রিবিধ বা বহুমুখী উদ্দেশ্য সম্বলিত বীমা পত্রের প্রিমিয়ামের হার বেশি হয়। বীমার প্রিমিয়াম হার নির্ধারণের সময় ব্যবস্থাপনার ব্যয়ও বিবেচনা করা হয়। ব্যবস্থাপনার ব্যয় বেশি হলে প্রিমিয়ামের হার একটু বেশি হবে, কারণ ব্যবস্থাপনার ব্যয় সহ অন্যান্য সকল ব্যয় নির্ভর করে মুনাফা করতে হয়, তাই ব্যবস্থাপনার খরচ বিবেচনা করতে হয়। এবং সর্বশেষ হলো বিনিয়োগের সুবিধা। বীমা কোম্পানিগুলো প্রাপ্ত প্রিমিয়াম সুবিধাজনক খাতে বিনিয়োগ করে প্রচুর মুনাফা লাভ করে। এই সুযোগ অধিক পরিমাণে বিদ্যমান থাকলে বীমা কোম্পানি অল্প হারে প্রিমিয়াম ধার্য করতে পারে, অন্যথায় অধিক হারে প্রিমিয়াম ধার্য করতে হতে পারে। সুতরাং এই বৈশিষ্ট্যগুলোর আলোকে বা এই উপাদানগুলোর আলোকে জীবন বীমার প্রিমিয়াম নির্ধারণ করা হয়। এখন বিষয়সমূহ সঠিকভাবে বিবেচনা পূর্বক প্রিমিয়ামের হার নির্ধারণ করা হলে বীমা প্রতিষ্ঠানের জন্য কল্যাণকর হবে। নতুবা কোনো অলিক ধারণার উপর নির্ভর করে বা কারো থেকে শুনে যদি কিছু উপর যদি নির্ভর করে প্রিমিয়াম নির্ধারণ করা হয় তাহলে ক্ষতিগ্রস্ত সবচেয়ে বেশি বীমা কোম্পানি হবে। সুতরাং এটাই ছিল আজকে মোটামুটি ক্লাস। পরবর্তী ক্লাসে আমরা প্রিমিয়ামের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তারপর প্রিমিয়াম কিভাবে নির্ধারণ করতে হয়
সেটাও দেখিয়ে দিব, এবং সমর্পণ মূল্য, জীবন বিমার ক্ষেত্রে সমর্পণ মূল্যটাও খুবই গুরুত্বপূর্ণ। আপাতত আজকে এই পর্যন্তই। তোমরা পরবর্তী ক্লাসে আবার দেখবে, জীবন বীমা নিয়ে আসবো, কিন্তু নতুন যেগুলো পড়ানো হয়নি সেগুলো নিয়ে, এবং একটা সমস্যার সমাধান নিয়েও আমরা আলোচনা করব। ভালো করে পড়াশোনা করো, কারণ পরীক্ষা একেবারেই সন্নিকটে চলে এসেছে এবং পড়ালেখার বিকল্প কিছুই নেই। সুস্থ থাকবে, সকলকে সুস্থ রাখার চেষ্টা করবে। ভালো থেকো। আল্লাহ হাফেজ।